তাদের গাড়ি ভেঙে দিয়েছে। এর আগে সুদীপ বর্মন আক্রান্ত হয়েছে, আমরা তো প্রথম থেকেই আক্রান্ত। হ্যাঁ, তৃণমূলের যারা যে কয়েকজন তারাও কয়েকজন আক্রান্ত হয়েছে। বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার আগে খয়েরপুর এলাকায় বহু রক্ত ঝরেছে, খুন হয়েছেন বহু মানুষ, যার বিচার আজও হয়নি। তাছাড়া গোটা খয়েরপুর এলাকা জুড়ে ছিল অস্ত্রের ঝনঝনানি। জমির দালাল, তীর, জুয়া, মাদক কারবারিরা এই এলাকাকে মুক্তাঞ্চল তৈরি করেছিল বলে অভিযোগ। আর এই এলাকার তদানীন্তন বিধায়ক পবিত্র কর এই সমস্ত সব ধরনের অপরাধের মদতদাতা ছিল বলে এখনো খয়েরপুরবাসীর অনেকেরই দাবি। আবারও নতুন করে অভিযোগ উঠছে নিজের স্বার্থ চরিতার্থ করতে এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর রক্ত ঝরানো রাজনীতি শুরু করতে চাইছেন খয়েরপুর এলাকায়। দর্শক বন্ধুরা, খয়েরপুর এলাকায় পবিত্র কর সংগঠন তৈরি করার জন্য যত না যত্নবান ছিলেন, তার থেকে অনেক বেশি ব্যস্ত ছিলেন তিনি নিজের ঠ্যাঙারে বাহিনী তৈরি করতে। তাই খয়েরপুর এলাকায় রাজ্য বাম ফ্রন্টের শীর্ষ নেতারা পবিত্র করকে প্রমোট করতেই এই ভদ্রলোক শুরু করে দেন তার মূল কার্যকলাপ। নিজেকে বাহুবলী নেতা হিসেবে তুলে ধরতে সব সমাজদ্রোহীদের আশ্রয় দিতে শুরু করেন পবিত্র বাবু। শুরু হয় অস্ত্রের আস্ফালন, বিজয় ভজন আর নিখিলের রক্তে স্নান করে শুরু হয় পবিত্রের অপবিত্র পথের যাত্রা। নিজের রাজনৈতিক উত্থানের পথকে সাবলীল করতে একের পর এক খুন করিয়েছেন পবিত্র কর, এমনটাই অভিযোগ। কিন্তু নিজে থেকে গেছেন সব সময় ধরা ছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে একটি মামলাও তিনি করতে দেননি। তাই আজও পুলিশের খাতায় পবিত্র করের বিরুদ্ধে কোনো মামলা নেই। নিজেকে সৎ প্রতিপন্ন করে রাখতে সব সময় তিনি পরে রেখেছেন ভালো মানুষের মুখোশ। দর্শক বন্ধুরা, খয়েরপুর এলাকার মানুষজনেরা চাইছেন পবিত্র করে তৈরি করে রাখা ত্রাসের রাজত্ব থেকে বেরিয়ে আসতে। ওনারা চাইছেন খসে যাক পবিত্র করে রক্ত মাখা মুখোশটি, বেরিয়ে আসুক সত্য সবার সামনে। তাহলেই হয়তো বিজয় ভজন নিখিলের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে মনে করছেন অনেকেই। আর সাধারণ দর্শক বন্ধুদের আমাদের কাছে দাবি এটাই, 1993 সালে বিধায়ক হবার পর থেকে খয়েরপুর এলাকা জুড়ে পবিত্র করের অপবিত্র কাজের পরিসীমা অতিরিক্তভাবে বেড়ে যায়। বিধায়ক হবার পরেই সে মনোযোগী হয় এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতাদের নিষ্ক্রিয় করার দিকে। আর ইলেকশনে জেতার দুদিনের মধ্যেই পবিত্র কর নেয় চরম সিদ্ধান্ত। বিজয় উল্লাসের দোহাই দিয়ে প্রথমেই সে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বণিক্য চমুনি এলাকায় কংগ্রেসের ডাক সাইডের নেতা অতীশ চৌধুরীকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পবিত্র কর। এরপরই তার ঠেঙারে বাহিনী মধ্যযুগীয় কায়দায় বাড়ি ঘরে আগুন লাগিয়ে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সর্বজনপ্রিয় অতীশ চৌধুরীকে। এই ঘটনার আজও বিচার হয়নি। এলাকার মানুষজনদের দাবি, আজও শহীদ অতীশ চৌধুরীর বিদেহী আত্মা খয়েরপুরের আকাশে বাতাসে বিচারের বাণী নিয়ে কেঁদে ফিরছে। পরিকল্পনাটা করা হয়েছিল আগেই, আর বিজয় দিবস পালনের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তাই ইচ্ছাকৃতভাবেই পবিত্র কর তার ঠেঙারে বাহিনী বণিক্য চৌমুহনী এলাকায় বিজয় উল্লাসের নামে উন্মাদনা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল এলাকায় ত্রাস সৃষ্টি করা। সবাই ভয়ে ঘরে ঢুকে গেলেই হবে অপারেশন, এমনটাই ছিল পরিকল্পনা। আর হয়েছেও তাই। সবার অগোচরে ঘিরে ফেলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধান অতীশ চৌধুরীর বাড়ি। জান্ত উল্লাসে বাড়িতে লাগানো হয়েছে আগুন। দা বল্লম লাঠি সেটা নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অতীশ চৌধুরীকে। শারীরিক মানসিক নির্যাতন করা হয় বাড়ির মহিলাদেরও। সে সময় বণিক্য চৌমুহনীতে নিজের এসকর্ট বাহিনীর সাথে দাঁড়িয়েছিলেন পবিত্র কর স্বয়ং। কিন্তু তিনি এই নারকীয় হত্যাযজ্ঞ সামলাবার কোনো চেষ্টাই করেননি, বরং মौज মস্তিতে মেতেছিলেন, এমনটাই অনেকের অভিমত। প্রথম বিধায়ক হবার পরেই কংগ্রেস নেতা হত্যার মাধ্যমে খুনের রাজনীতিতে হাত পাকানো শুরু করেন বিধায়ক পবিত্র কর। দর্শক বন্ধুরা, কতটুকু নরপশু হলে একটা লোককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা যায় তা আপনারা ভাবতে পারছেন?
অতীশ চৌধুরীকে কি ধরনের কষ্ট দিয়ে পশুর মতো মারা হয়েছে তা ভাবতে গেলে ঘৃণায় গা রিরি করে ওঠে, রাগে শরীর কাঁপতে থাকে। 7 এপ্রিল পবিত্র করে ঠ্যাঙারে বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি বাড়ির মহিলারাও। নৃশংস পরিকল্পনায় তালিবানি দুর্বৃত্তদের হার মানিয়েছে পবিত্র কর। ইতিহাসের চেঙ্গিস খাঁও এতটা নৃশংসতা দেখায়নি। পবিত্র কর অতীশ চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে যা করেছে সেটা ত্রিপুরার ইতিহাসে জঘন্যতম ঘটনা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। অতীশ চৌধুরীর রক্তে হাত রাঙিয়ে পবিত্র করের বিধায়ক পথে যাত্রা শুরু। সেই রক্তের হোলি খেলার রাজনীতি পবিত্র করের অস্থিমজ্জায় ঢুকে গেছে। 1993 সালের পর থেকে খয়েরপুর এলাকায় প্রতিটি রাজনৈতিক খুনের পেছনে ছিল পবিত্র করের নিকৃষ্ট পরিকল্পনা। তিনি ভয় দেখিয়ে গোটা খয়েরপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন দেওয়ালে পিঠ ঠেকলে নিতান্ত নিরীহ লোকও চেষ্টা করে প্রত্যাঘাত করার। আর 2018 সালে খয়েরপুরের জনগণ সেই প্রত্যাঘাতটাই করেছেন ভোটের বাক্সে। বিধায়ক পদ থেকে টেনে তাকে নামিয়ে এনেছেন। খয়েরপুরের হারানো জমি ফিরে পেতে নৃশংস পবিত্র কর আবারও হিংস্র হয়ে ওঠার চেষ্টা করছেন। তবে ভাগ্যদেবী পবিত্র করের উপর বিরক্ত। পবিত্র করের অপরাধের বিচার প্রার্থী নিরীহ সাধারণ জনতাও আজ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। রাজনৈতিক খুনগুলো রিওপেন করার প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে আগামী দিনে পবিত্র করের প্রকৃত থাকার জায়গা কোথায় হবে? পবিত্র কর নিজে কি ভাবছেন বিষয়টা নিয়ে? জাতি জনজাতিদের মিলন ভূমি খয়েরপুরের পবিত্র মাটি, রক্ত ঝরিয়ে অপবিত্র করার কারিগর পবিত্র কর। এই গুঞ্জন খয়েরপুর এলাকায় কান পাতলেই শোনা যায়। নিজের স্বার্থ চরিতার্থ করতে নিজস্ব ঠ্যাঙার বাহিনীর মাধ্যমে এলাকার প্রতিবাদী কণ্ঠগুলো স্তব্ধ করে দিয়েছেন পবিত্র কর, এমনটাই অভিযোগ অনেকেরই। অপরাধের মুক্তাঞ্চল গড়ে তুলে খয়েরপুরের নিজ দলের প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করার জন্যও পবিত্র করের জুড়ি মেলা ভার, এমনটাই অভিযোগ একদা পবিত্র করের খুব কাছের কয়েকজনের। নিজ দলের কর্মী হয়ে শুধুমাত্র পবিত্র করের অনৈতিক কাজের প্রতিবাদ করায় দলের এক কর্মীর ভাইকে জমদুয়ার দেখিয়ে দিয়েছে পবিত্র করের হারমাদ বাহিনী। এই অভিযোগ রয়েছে পবিত্র করের বিরুদ্ধে। ফলে অনেকেই মনে করেন বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু পবিত্র করের উপর ভরসা রাখা যায় না, তাকে বিশ্বাসও করা যায় না। ইতিহাস সাক্ষী, খুনের পর খুন করে কোনোদিন সৎ নেতা হওয়া যায় না, মানুষের শ্রদ্ধা আদায় করা যায় না। সাময়িকভাবে শুধু ভয় দেখানো যায়। নিজের অধিকার কায়েম রাখতে এবং নিজেকে নেতা সাজাতে পবিত্র কর কিন্তু এই কাজগুলো করে গেছেন 1987 সাল থেকেই। তিনি এখনো ভাবছেন আগের মতোই তিনি খয়েরপুরের শাহেনশাহ, কিন্তু পবিত্র করের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, সেটা তার কল্পনার বাইরে। উনার নির্দেশে ঠ্যাঙারে বাহিনীর হাতে নির্যাতিত ব্যক্তিরা আজ মুখ খুলতে শুরু করেছেন। এই এলাকায় দাঙ্গা হাঙ্গামা খুনের পেছনে পবিত্র করকে সরাসরি দায়ী করেছেন অনেকেই। পবিত্র করের নির্দেশেই বাবুল ঘোষকে খুন করা হয়েছিল, সরাসরি অভিযোগ করেছেন খুন হওয়া বাবুল ঘোষের বিধবা স্ত্রী। উনার দাবি পবিত্র করের নির্দেশেই পুলিশ মামলা পুরো ধামাচাপা দিয়ে দেবার চেষ্টা করেছে। নির্বাচনের আগেও পরে পবিত্র কর ও তার ঠ্যাঙারে বাহিনীর অ্যাক্টিভিটিস বেড়ে যেত খয়েরপুর এলাকা। বিধানসভার একটি নির্বাচন পার হয়ে গেলেই এলাকার কে কে পবিত্র করের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, কে কে পবিত্র করের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলেছে তা চিহ্নিত করতে মাঠে নেমে পড়তো ঠ্যাঙারে বাহিনী। এরপরেই প্রতিবাদী কণ্ঠদের বেছে বেছে হেনস্থা করা শুরু হতো, আর তা হতো পবিত্র করের নির্দেশে, এমনটাই অভিমত অনেকের। প্রাথমিকভাবে চিহ্নিত প্রতিবাদী কণ্ঠের মালিকদের ভয় ভীতি প্রদর্শন করা হতো, খুনের হুমকি দেওয়া হতো। এতে কাজ না হলেই পরিকল্পনা হয়ে যেত চিহ্নিত ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দেবার। বাবুল ঘোষের ক্ষেত্রেও তাই হয়েছে, আর এটা হয়েছে পবিত্র করের নৃশংস মাথার উর্বর পরিকল্পনাতেই, এমনটাই অনেকের অভিমত। 25 বছর প্রাক্তন বিধায়ক পবিত্র করের অনৈতিক কাজের প্রতিবাদ করে খয়েরপুর বণিক্য চৌমুহনী এলাকায়
কেউ সাধারণ সামাজিক জীবন কাটাতে পারেনি। পবিত্র করের আক্রোশে ধ্বংস হয়ে গেছে প্রতিবাদী প্রত্যেকটি মানুষের সামাজিক জীবন। তারপরেও প্রতিবাদী কণ্ঠ থেকে যায়। তাদের নির্মূল করা কোনো মতেই সম্ভব নয়। সত্যের জয় হবেই। কিন্তু লজ্জার বিষয়, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের প্রকৃত সত্য যখন আমরা জনসমক্ষে তুলে আনছি, সে মুহূর্তে আবারও পবিত্র করের পোষা গুন্ডা বাহিনীর একাংশ সক্রিয় হয়ে ছবল মারার অপেক্ষায় ফনা দোলাচ্ছে। তবে আমরা ভয় পাই না। দর্শক বন্ধুরা, সার্চ ইন্ডিয়া টিএনএনও দর্শকদের কাছে অঙ্গীকারবদ্ধ। খয়েরপুরের প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য আমরা তুলে ধরব দর্শকদের সামনে। এক্ষেত্রে পবিত্র কর যদি নাটের গুরু হয়ে থাকেন, আমাদের কাছ থেকে তিনিও ছাড় পাবেন না। আমরা এর শেষ দেখতে নিজেদের প্রাণ বাজি রাখতেও রাজি। দর্শক বন্ধুরা, একে একে আমরা আমাদের এই ধারাবাহিকের চতুর্থ পর্ব শেষ করলাম। আমাদের পঞ্চম পর্বে দেখুন আরো লোমহর্ষক ঘটনা। দেখতে চোখ রাখুন সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায়। নমস্কার, দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আপনাদের সাথে রয়েছে আমি গৌতম। বাতাসে রক্তের গন্ধ সার্চ ইন্ডিয়া টিএনএন এর বিশেষ প্রতিবেদনের পঞ্চম পর্বে আরও একবার সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, খয়েরপুরে বেশ কয়েকটি নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েও কম ছিল না পবিত্র করের রক্ত লুলুপতা। এমনটাই অভিযোগ ওই এলাকার সচেতন নাগরিকদের। নিজের কামাই বাণিজ্যের পথ সুগম করতে ও নিজেকে সুরক্ষিত রাখতে পবিত্র কর এই হিংস্রতার পথ বেছে নিয়েছিল নিজের এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখার জন্য, এমন অভিমত অনেকেরই। যখনই পবিত্র করের অনৈতিক কার্যকলাপগুলো নিয়ে নির্ভয়ে কেউ জনসমর্থন তৈরি শুরু করত, তখনই ঠেঙ্গারে বাহিনীকে মাঠে নামিয়ে দিত পবিত্র কর। আর তাই 2003 সালের 25শে নভেম্বর পবিত্র করের ঠেঙ্গারে বাহিনী হামলা চালিয়েছিল এলাকার সৎ নাগরিক, পরোপকারী এবং অবশ্যই প্রতিবাদী কণ্ঠ দীপক বিশ্বাসের উপরে। ওই দিন নিজস্ব পোষা ঠেঙ্গারে বাহিনীকে ব্যবহার করে তাকে নৃশংসভাবে খুন করিয়েছিল পবিত্র কর। আজও এই অভিযোগ খয়েরপুরের বণিক্য চৌমুহনী এলাকায় ঘুরপাক খাচ্ছে। খয়েরপুরে 1987 সালের পর থেকে একের পর এক নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েও রক্ত লোলুপতা কম ছিল না পবিত্র করের, বরং তার হিংস্রতা দিন দিন বেড়েই চলছিল। অপরাধের ভূত সওয়ার হয়েছিল পবিত্র করের কাঁধে। আর তিনি প্রতিটি অপরাধ ঘটাবার ক্ষেত্রে নিজের বিশ্বস্ত পোষা ঠেঙ্গারে বাহিনী ব্যবহার করে নিজেকে রেখে দিয়েছিলেন ধরা ছোঁয়ার বাইরে। প্রত্যেকটি অপরাধের পেছনে ছিল পবিত্র করের উর্বর মস্তিষ্কের পরিকল্পনা। প্রকৃতপক্ষে নিজের অনৈতিক কাজকর্মগুলোকে আড়াল করে রেখে নিজের কামাই বাণিজ্যের পথ সুগম করতে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার রাস্তা নিয়েছিলেন পবিত্র কর। তাছাড়া তার অন্য আরেকটা উদ্দেশ্য ছিল। তিনি চাইতেন সবাই উনার সামনে মাথা নত করে থাকুক। খয়েরপুর এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখাটাও ছিল তার একটা বড় উদ্দেশ্য। নিজেকে সুরক্ষিত রাখতে তার চিন্তাই ছিল যত ভয়ের রাজত্ব কায়েম করে রাখা যায় ততই মানুষ নত হয়ে থাকবে এবং কোনো অন্যায় কাজের প্রতিবাদ করবে না। তাই নির্দিষ্ট সময় পর খয়েরপুরের মাটি নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বারবার লাল করেছেন তিনি পোষা গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে। শান্ত পরিবেশকে অশান্ত করে রাখতে 2003-এ তাই তিনি আবারও খুন করিয়েছিলেন বণিক্য চৌমুহনী এলাকার আরেক প্রতিবাদী কণ্ঠ দীপক বিশ্বাসকে। দর্শক বন্ধুরা, কি নৃশংসভাবে দীপক বিশ্বাসকে তিলে তিলে খুন করা হয়েছে তার বর্ণনা দিতে গেলে কল্পনাতেও পিঠের শির দ্বারা শীতল রক্তের স্রোত বেয়ে যায়। 2003 সালের 25শে নভেম্বর খুন হয়েছিলেন দীপক বিশ্বাস। বণিক্য চৌমুহনী এলাকায় দীপক বিশ্বাস ছিলেন সকলের প্রিয় মানুষ। তিনি ছিলেন পরোপকারী। কংগ্রেস দলকে সমর্থন করলেও দলমত নির্বিশেষে তিনি যে কোনো প্রয়োজনে সবাইকে সাহায্য করতে এগিয়ে যেতেন। এক্ষেত্রে কে শত্রু আর কে মিত্র তার পার্থক্য করতেন না তিনি। 2003 সালের 25শে নভেম্বর সকাল থেকে নিজের বাড়িতেই ছিলেন দীপক বিশ্বাস। ওনার খবরের কাগজ পড়ার নেশা ছিল।
সকালের দিকে বাজারে যাননি বলে ছোট ভাইকে বলেছিলেন বাজার থেকে খবরের কাগজটা নিয়ে আসতে। দাদার নির্দেশে বাজার থেকে ছোট ভাই খবরের কাগজ এনে দিয়েছিলেন। সেটাই বারান্দায় বসে পড়ছিলেন দীপক বিশ্বাস। অন্যদিকে ওনার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সে সময় পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী এসে উপস্থিত হয় দীপক বিশ্বাসের বাড়ির দরজায়। এদের সবাইকেই চিনতেন দীপক বিশ্বাস। তাদের সাথে ওনার কোনো ধরনের শত্রুতার সম্পর্ক ছিল না। ঠ্যাঙারে বাহিনীর সবাইকে তিনি ছোট থেকে বড় হতে দেখেছেন। সেই সময় তাই তাদেরকে দেখে ভেবেছিলেন কোনো প্রয়োজনে তারা তার সাথে দেখা করতে এসেছে। স্বাভাবিকভাবেই তিনি তাদের জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোরা কেন এসেছিস বল? সে সময় নাকি ঠ্যাঙারে দলের একজন বলে ওঠে, হারামজাদা, তোকে ফিনিশ করে দিতে এসেছি। এ কথা বলতে বলতেই ঠ্যাঙারে বাহিনীর কয়েকজন গিয়ে ঢুকে রান্নাঘরে ঢুকেই মাফিয়াদের একজন ভাতের হাড়িতে লাঠির বাড়ি মারে। ইতিমধ্যেই ঠ্যাঙারে বাহিনী অন্যান্য ঘরগুলিতে হুড়মুড় করে ঢুকে যায়। দীপক বিশ্বাসের স্ত্রী সে সময় বুঝে যায় পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী অঘটন ঘটাতে তাদের বাড়িতে এসেছে। সঙ্গে সঙ্গেই তিনি জানালা দিয়ে দীপক বিশ্বাসকে ইঙ্গিত করে বলেন, তুমি সরে যাও। অন্যদিকে দীপক বিশ্বাসের স্ত্রী রান্নাঘরের পেছন দিয়ে বেরিয়ে দেখেন গোটা বাড়িটা পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী ঘিরে ফেলেছে। তারা চড়াও হয়েছে তার ছেলের উপর। সঙ্গে সঙ্গে ছেলেকে দৌড়ে যেতে ইঙ্গিত করেন মা, অর্থাৎ দীপক বিশ্বাসের স্ত্রী। এরপরেই তিনি ঠ্যাঙারে বাহিনীর পথ রোধ করে দাঁড়ান। সে সময় পবিত্র করে ঠ্যাঙারেদের অন্যতম পবিত্র করের কাছের লোক হিসেবে পরিচিত সুমন ভৌমিক হুঁশিয়ারি দেয় দীপক বিশ্বাসের স্ত্রীকে এবং গালিগালাজ করে বলে ওঠে, তোকে লাথি মেরে ফেলে দেব, সরে যা সামনে থেকে। যে ছেলেটিকে একদিন ন্যাংটো অবস্থায় ঘুরতে দেখেছিলেন দীপক বিশ্বাসের স্ত্রী, সেই ছেলের মুখে এই ভাষা আর তার উগ্র রূপ দেখে হতভম্ব হয়ে পড়েন দীপক বাবুর স্ত্রী। আমি যে ততক্ষণে এমনি দাঁড়াইছি অতক্ষণ ছেলেটা দৌড়াই গেছে না। আর এই যে সুমন ভৌমিক এক কয়েকটা সর লাগতে দেখা লাগবে আমার কয়, তুই তোরে দেখছি এতে লেন্দা ওই ইন্দা একটা যায় আসা, তুই আজকে আমার একটু লেখছি দেওয়া লাই দিবি, এই বেশি কথা করতে করতে দেওয়া লাই দিবি, এই কথা করছি। এই ঘটনার মধ্যেই বাড়ি থেকে আত্মরক্ষার জন্য ছুটে বেরিয়ে যায় দীপক বিশ্বাস। তিনি সোজা ছুট লাগান ওই এলাকায় অবস্থিত টিএসআর ক্যাম্পটির দিকে। দীপক বিশ্বাসের ধারণা ছিল তিনি যদি একবার টিএসআর ক্যাম্প পৌঁছতে পারেন তাহলে টিএসআর জওয়ানদের কাছে সাহায্য প্রার্থনা করবেন। কিন্তু এতটা রাস্তা দৌড়ে যাওয়া দীপক বিশ্বাসের কাছে খুব কষ্টকর ছিল। অতীশ চৌধুরী এবং দীপক বিশ্বাসকে খুন করার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। দুটি ক্ষেত্রেই পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী হামলে পড়েছিল খুন হওয়া ব্যক্তিদের বাড়িতে। তফাৎটা ছিল 10 বছরের এবং ঘটনাগুলি ছিল দিন এবং রাতের। 1993 সালে খুন হয়েছিলেন অতীশ চৌধুরী। তাকে খুন করা হয়েছিল সন্ধ্যা রাতে দলবদ্ধভাবে। একই কায়দায় দীপক বিশ্বাসের বাড়িতেও হয়েছিল হামলা, তবে এই হামলা ছিল প্রকাশ্যে দিনের বেলায়। যারা হামলা চালাতে এসেছিল পবিত্র করে ঠ্যাঙারে বাহিনীর প্রত্যেককেই প্রায় ল্যাংটু অবস্থায় দেখেছিলেন দীপক বাবু। তাই তিনি ভাবতে পারেননি তাদের হাতে তাকে খুন হতে হবে। তবে আত্মরক্ষার জন্য যখন তিনি দৌড়ে পালাচ্ছিলেন সে সময় তিনি শরণাপন্ন হয়েছিলেন এক মহিলার। কিন্তু ওই মহিলাই নাকি ঠ্যাঙ্গারেদের দেখিয়ে দিয়েছিল দীপক বিশ্বাস কোথায় লুকিয়ে আছে। একদিকে যখন দীপক বিশ্বাস প্রাণ বাঁচাতে প্রাণপণে ছুটছিলেন টিএসআর ক্যাম্পের দিকে, অন্যদিকে তখন পবিত্র করে ঠ্যাঙারে বাহিনী তাণ্ডব শুরু করে দীপক বিশ্বাসের বাড়িতে। ভয়ে আতঙ্কে তখন দীপক বিশ্বাসের ছেলে এবং বাড়ির অন্যান্য সদস্যরা ছোটাছুটি শুরু করে প্রাণ বাঁচাবার জন্য। চারদিকে শুরু হয় হই হুল্লোড়। এর মধ্যেই পবিত্র করে পোষা গুন্ডা বাহিনীর অন্যতম সুমন ভৌমিক, দুলাল দত্ত, রাজেশ সরকার ওরা বাড়িতে প্রত্যেকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। ঠিক যেমনটা হয়েছিল 1993 সালে অতীশ চৌধুরী খুনের সময়। বাড়িতে দক্ষযজ্ঞ শেষ করে ঠ্যাঙারে বাহিনী রওনা হয় দীপক বিশ্বাসকে খুঁজতে।
চিন্তা করুন দর্শক বন্ধুরা, একটি 50 লোক প্রাণ রক্ষা করতে ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর তাকে খুঁজে বেড়াচ্ছে লাঠি, দা, বন্দুক, শাবল নিয়ে একদল ঠ্যাঙারে বাহিনী। গল্পের গরু গাছে ওঠা হিন্দি সিনেমার গল্পকেও হার মানায় এই দৃশ্য। ভিলেন পবিত্র করে নির্দেশে তার ঠ্যাঙারে বাহিনী হন্যে হয়ে ঘুরছে দীপক বিশ্বাসের সন্ধানে। অপরদিকে দীপক বিশ্বাস ক্লান্ত অবসন্ন হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। এক সময় প্রায় 500 মিটার দৌড়ে গিয়ে দীপক বাবু পৌঁছায় সুপ্রীতি দাস নামে এক মহিলার বাড়িতে। এতখানি পথ ছুটে আসার কারণে দীপক বাবু তখন হাঁপাচ্ছিলেন। তেষ্টায় ওনার ছাতি ফেটে যাচ্ছিল। সুপ্রীতি দাসকে দেখে ওনার কাছে একটু জল খেতে চান দীপক বিশ্বাস। একটু আশ্রয় ভিক্ষা করেন লুকাবার জন্য। উনার ভরসা ছিল সুপ্রীতি দাস উনার অনুরোধ রক্ষা করবেন, কারণ একসময় মারাত্মক অসুস্থ অবস্থায় এই সুপ্রীতি দাস দীপক বিশ্বাসের সাহায্য প্রার্থী হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসুস্থ হয়ে। সে সময় দীপক বিশ্বাস নিজের সাধ্য অনুযায়ী সুপ্রীতি দাসকে সাহায্য করেছিলেন। হাসপাতালে খাবার পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেই সুপ্রীতি দাসের কাছে যখন তিনি লুকাবার জন্য একটি আশ্রয় চাইলেন, তেষ্টা মেটাবার জন্য জল খাবার চাইলেন, সেই সুপ্রীতি দাস তেলে বেগুনে জ্বলে ওঠে দীপক বিশ্বাসকে গালাগাল শুরু করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। দীপক বিশ্বাস সুপ্রীতির ঘরে কাঠের চৌকির নিচে লুকাতে চেয়েছিলেন। সেখান থেকে ওনাকে বের করে দেন সুপ্রীতি। দীপক বিশ্বাসের উপকারের প্রতিদান এভাবেই দিয়েছিলেন সে সময় সুপ্রীতি দাস। আর তার কারণ একটাই, সুপ্রীতি দাস ছিলেন পবিত্র করের দলের লোক। যে লোকটা কোনোদিন সুপ্রীতি দাসের খোঁজ খবর নেয়নি, সেই লোকটাই হয়ে গিয়েছিল সে সময় সুপ্রীতি দাসের আপনজন। আর যে উপকার করেছিল তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল সে। সুপ্রীতি দাসের কাছে আশ্রয় চেয়ে ব্যর্থ হয়ে সে সময় দীপক বিশ্বাস আবারও রাস্তায় নেমে ছুটতে শুরু করেন, কিন্তু বয়স্ক শরীর আর দিচ্ছিল না। সুপ্রীতির বাড়ি থেকে কিছুটা এগিয়ে একটি স্কুলের সামনে গিয়ে একটি গাছের নিচে থেমে পড়েন দীপক বিশ্বাস। সেখানে ছিল কিছুটা ঝোপঝাড় এবং একটি পরিত্যক্ত সোফা পড়েছিল। সেটার আড়ালেই মাথা গুজে প্রাণ বাঁচাবার জন্য লুকিয়ে পড়েন দীপক বিশ্বাস। কিন্তু ততক্ষণে সুপ্রীতি দাসের বাড়ির সামনে পৌঁছে গেছে পবিত্র করের ঘাতক বাহিনী। এই ঘাতক বাহিনীর নেতৃত্বে ছিল দুলাল দত্ত, সুমন ভৌমিক, বিনয় লোধ, রাজেশ সরকার সহ আরো বেশ কয়েকজন। ঘাতক বাহিনী সুপ্রীতি দাসকে জিজ্ঞাসা করে দীপক বিশ্বাস কোন দিকে গেছে। সে সময় নিজের প্রকৃত চরিত্র প্রকাশ করে সুপ্রীতি দাস দেখিয়ে দেয় দীপক বিশ্বাস কোথায় গিয়ে লুকিয়েছে, সেই দিকটি। বাড়ি থেকে 500 মিটার দূরের একটি স্কুলের কাছে ঝোপ ঝাড়ের পাশে গাছের নিচে নৃশংসভাবে খুন করা হয়েছিল দীপক বিশ্বাসকে। দায়ের কূপে তার মাথা দুভাগ করে দিয়েছিল ঠ্যাঙ্গারে রাজেশ সরকার, এমনটাই জনশ্রুতি। কিন্তু দুলাল দত্তের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হবার সময় দুলাল দত্ত কারুর মেসেজের জন্য অপেক্ষা করছিল, এমনটাই সূত্রের খবর। মেসেজ আসার পর দীপক বিশ্বাসের উপর মরণ আঘাত হানা হয়। এক্ষেত্রে মেসেজটা পবিত্র করের কাছ থেকে আসেনি তো, সে প্রশ্ন কিন্তু এখনো ঘুরপাক খায় বণিক্য চৌমুহনী এলাকায়। সুপ্রীতি দাসের কাছ থেকে নির্দিষ্ট দিকটির দিশা পেয়ে দুলাল দত্ত, রাজেশ সরকার ওরা খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াতে থাকে গাছটির দিকে। মুহূর্তের মধ্যে দীপক বিশ্বাসের লুকোনোর জায়গায় খুঁজে বের করে তাকে ঘিরে ধরে ঘাতক বাহিনী। শুরু হয় তার উপর মারধর। পালা করে দুলাল, বিনয়, রাজেশ, সুমন, ধনঞ্জয়, বিমল, দেবনাথরা অজস্র ধারায় কিল, চল, লাথি, খুশি মারতে শুরু করে দীপক বিশ্বাসকে। যে সমস্ত ছেলেপিলেকে একসময় দীপক বিশ্বাস ছোট থেকে বড় হতে দেখেছেন, সৎ পরামর্শ দিয়েছেন সৎ পথে চলার জন্য, তারাই 2003 সালে 25শে নভেম্বর হামলে পড়েছিল দীপক বিশ্বাসের উপরে। মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে পড়ে দুলাল, বিনয়রা। অপরদিকে কষ্ট যন্ত্রণায় তখন মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন
গুঙ্গাচ্ছিলেন দীপক বিশ্বাস। সে সময় দীপক বিশ্বাসের এই করুণ পরিণতি দেখে বাতাস স্তব্ধ হয়ে গিয়েছিল, গাছের পাতা নড়ছিল না, অনেক উপরে ভূতরে নীল আকাশে উঠছিল শকুন। ক্ষণিক সময়ের নিস্তব্ধতা, শুধু এলাকার নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল দীপক বিশ্বাসের অস্ফুট গোঙানির আওয়াজ। এক সময় দীপক বিশ্বাস জল জল বলে কাতরাতে শুরু করেন। এলাকায় জনশ্রুতি, দীপক বিশ্বাসের এই জল দাও বলে কাতর আরতি শুনতে পেয়ে বদ্ধ ভূমির পাশে থাকা সুপ্রীতি দাস মগে করে প্রস্রাব এনে ঢেলে দিয়েছিল দীপক বিশ্বাসের মুখে। আর সে সময় নাকি অট্টহাস্যে হাসছিল ঘাতক বাহিনীর যমদূতরূপী অসুরের দল। সূত্রের খবর, বদ্ধভূমি এলাকার আশপাশের অনেকেই নাকি সে সময় অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এবং ঠেঙ্গারে বাহিনীর অন্যান্য সদস্যদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল দুলাল দত্ত। সে কিছু মেসেজের জন্য অপেক্ষা করছিল, এমনটাই ছিল তার ভাব। দলের অন্যান্যরা তাকিয়েছিল দুলাল দত্তের দিকে। এক সময় ঠেঙ্গারে বাহিনীর দিকে তাকিয়ে সম্মতিসূচক ভাবে ঘাড় নাড়ে দুলাল। তারপরেই নাকি রাজেশ সরকার ও অন্যান্যরা এগিয়ে যায় গাছের নিচে বসে থাকা দীপক বিশ্বাসের দিকে। রাজেশ সরকারের বিশাল দায়ের কোপ নেমে আসে দীপক বিশ্বাসের মাথা বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়, মাটিতে ছটফট করতে থাকে দীপক বিশ্বাসের দেহ। এরপরই দা, কিরিচ, বল্লমের আঘাত একের পর এক নেমে আসতে শুরু করে দীপক বিশ্বাসের রক্তাক্ত শরীরে। সূত্রের খবর, দীপক বিশ্বাসের মৃত্যু সুনিশ্চিত করতে তার নিথর দেহে নাকি গুলিও চালানো হয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড শেষ হবার পর ধীরে ধীরে সেই স্থান ছেড়ে চলে যায় পবিত্র করে ঠেঙ্গারে বাহিনী। পেছনে পড়ে থাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত পরোপকারী দীপক বিশ্বাসের মৃতদেহ। একদিকে দীপক বিশ্বাসকে যখন নৃশংসভাবে খুন করা হচ্ছিল, সে সময় দীপক বিশ্বাসের বাড়িতে দাউ দাউ করে জ্বলছিল ঘরগুলো। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দীপক বিশ্বাসের ছেলে ও ভাইরা দীপক বিশ্বাসকে খুঁজতে বেরিয়েছিলেন। প্রথম পর্যায়ে খোঁজাখুঁজির পর দীপক বিশ্বাসকে পাওয়া যায়নি। এরপর এই খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানার পুলিশকে। পুলিশ যখন বনৈক্য চৌমুহনীতে পৌঁছায় তখন বেলা অনেকটাই ঢলে এসেছে। তারপরেও চলতে থাকে দীপক বিশ্বাসের সন্ধান। চারিদিকে খোঁজ খবর করে সেই গাছের নিচে পাওয়া যায় নির্দয়ভাবে হত্যা হওয়া দীপক বিশ্বাসের নিথর দেহ। ক্ষতবিক্ষত দেহটি এরপরই নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। আমি ওনার ছোট ভাই। এই বিশ্বাস বাড়িতে আমি বড়। 2003-এর ঘটনা। 25শে নভেম্বর সকাল 10টা, সাড়ে 10টার সময় আমাদের বণিক জমুনি অত্র এলাকার বেশ কিছু মাফিয়া, সেই সময় আমাদের বিধায়ক ছিলেন পবিত্রকর, ওনারই আশ্রিত মাফিয়ারা। কারা তারা দুলাল দত্ত, বিনয় লোধ, দীপক দে, রাজেশ সরকার, ধন বৈরাগী, বিমল দেবনাথ, নারায়ণ শীল এবং আরও ছিল। সবাই অত্র এলাকারই, আশপাশে সুমন ভৌমিক, খয়েরপুরের, তারা লিড পার্সন, তারাই লিডিং করতো। এইসব লোকগুলি সকাল 10টায় হঠাৎ করে আয়া আমাদের বাড়িতে হামলা করছে। কিছু লোক আমাদের রাস্তার ফ্রন্ট দিয়ে আইছে, সামনে দিয়ে, আর কিছু লোক ওখান থেকে সাপ্লাই দিছে। একটা গ্রুপ রাখছিল, তারা মরতাদ খাওয়াইয়া ছাড়ছে। তারপর আয়া হামলা করলো। হামলা করার পর আমরা 5 ভাই ছিলাম, আমরা 5 ভাই। তখন আমরা যার যে প্রাণ বাঁচানোর দিকে আমরা চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলাম। তখন আমার বড় ভাইরে
পিছনে ধাওয়া কইরা নিয়ে গেছে গা ওই আমাদের ওই টিয়াচার ক্যাম্পের দিকে একটা শান্তিপাড়া আছে ওইদিকে ওই এক স্কুলের পাশ দিয়ে তাই দৌড়াদৌড়ি করে যাইতেছে, তখন ওইখানের একটা মেয়ে লোক ছিল। মেয়ে লোকটার সুকৃতি মেয়ে লোকটার নাম। আর তখন তাই দৌড়তে দৌড়তে এমন তো মোটামুটি বয়স্ক ছিল, জল পিপাসা হয়েছে, জল চাইছিল। সেখানেই এই সুকৃতি এইসব পোলাপানরে ডাক্তার টিকা ধরাই দিছে। ওখান থেকে দৌড়ে একটা স্কুল মাঠ আছে, ওই মাঠের মধ্যে নিয়ে সুপ্রীতির টাইটেল সুকৃতি দাস মাঠের মধ্যে নিয়ে আসবে। যারা নাম বলছেন তারা এখানে গিয়া তারাই এনে লিড, এবং তখন তারে এমনও শুনছি আশপাশ থেকে তারে কূপ দেওয়ার আগে সেই লোকগুলি রাজেশ সরকার, বিমল দেবনাথ, ধনা বৈরাগী এরা দুলাল দত্তের দিকে চাই সে অর্ডারটা দিলেই মারব, এমনও আমরা আশপাশ থেকে জানছি। তা দত্তই এন আসিল, দুলাল দত্ত, সেই অর্ডারটা দিছে। হয়তো পবিত্রবাবুর সাথে সে যোগাযোগ করছে না দাঁড়াইয়া মোবাইলে, হয়তো উপর থেকে আইছে অর্ডার। এরপর তারে মাথার মধ্যে কুবাইছে, ঘাড়ে, এরপর মাটিতে যখন পড়ছে তখন শাবল দিয়ে পাড়াইয়া বড় বাইরে মারছে। এই যে মারা গেলেন দীপক বিশ্বাস, উনি কংগ্রেসের কি ছিলেন? উনি কংগ্রেসের সভাপতি ছিলেন। এনে জড়িত একবারে পবিত্রগড়ের ইশারাই। ওই দিন সকালে প্রত্যেক দিন আমার বড় ভাই তখন বাড়িতে কম বাড়িত, আমারে কইছিল যে একটু পত্রিকা আন। উনি সবসময় বাড়িতে বই পত্রিকা পড়তো। তা আমার একটা ব্যবসা ছিল বাজারে, ওই আমি পত্রিকা আনতাম, গেলাম, তখন দেখলাম পবিত্রগড় স্বয়ং বণিক চৌমনি তার স্কট নিয়ে। সেদিনের ঘটনাই, তাইলে তার হাত আছে অবশ্যই। এবং তারা তো তাদেরই সব মানে চাপোষা, তারই তো তৈরি করা এইসব মাফিয়াগুলো। এরপর এত ভয়ানক, এরপর তো বড় ভাইয়ের লাশ আমরা পরে রাত্রে গিয়া পাইছি। সারাদিন তো স্তব্ধ, অত এলাকা স্তব্ধ। ওইদিকে অ্যানাউন্স করে দিয়েছে মাফিয়া গ্রুপ, কেউ যদি বাড়িতে বাইরে বাড়িঘর পুড়ে এলা হবে। প্রচণ্ড আক্রোশ থাকলে তবে নৃশংসভাবে কাউকে খুন করা সম্ভব হতে পারে, কিন্তু নিপাট ভালো মানুষ দীপক বিশ্বাসের সাথে কারো শত্রুতা ছিল না। তারপরেও শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে গিয়ে পবিত্রকোরের ঠেঙ্গারে বাহিনী একটি পরোপকারী মানুষকে খুন করেছে। হয়তো পবিত্রকোরের নির্দেশেই এই জঘন্যতম খুনের ঘটনা, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়। দীপক বিশ্বাস খুন হবার পর তার নিজের দলের কয়েকজন শীর্ষস্থানীয় বিধায়ক তার অন্তিম যাত্রায় অংশ নিয়েছিল এবং দীপক বিশ্বাসের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই নেতারা তাদের প্রতিশ্রুতি ভুলে যায়। যে দলের হয়ে আদর্শের লড়াই করে প্রাণ দিল তাকে কি করে দল ভুলে যায়, সেটা আশ্চর্যজনক নয় কি? না হলে ঘটনার 17 বছর পরও শহীদের পরিবারকে খুনের বিচার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। দর্শক বন্ধুরা, দীপক বিশ্বাসকে যখন বদ্ধভূমিতে নির্দয়ভাবে খুন করা হচ্ছিল, সে সময় সূত্রের খবর অনুযায়ী পবিত্রকোরে ঠেঙ্গারে বাহিনীর ডান হাত দুলাল দত্ত কিছুটা দূরে দাঁড়িয়ে কোনো একটা মেসেজের প্রতীক্ষা করছিল। এই মেসেজটা কার কাছ থেকে আসার কথা ছিল সেটা কিন্তু এখনো রহস্য। কারণ মেসেজ পাওয়ার পরই নাকি দীপক বিশ্বাসের উপর মরণ আঘাত করা হয়। এক্ষেত্রে এটাই স্পষ্ট, যেহেতু দুলাল দত্ত, বিনয় লোধ, রাজেশ সরকার, সুমন ভৌমিকরা পবিত্রকোরের নির্দেশে বাইরে কোনো কাজ করে না, তাহলে সেই মেসেজটা এসেছিল হয়তোবা পবিত্রকোরের কাছ থেকেই। আর পবিত্রকোরের কাছ থেকে খতম করার নির্দেশ আসার পরেই
দীপক বিশ্বাসের ভবলীলা সাঙ্গ করে দিয়েছিল ঘাতক বাহিনী, এমনটাই অভিযোগ। দীপক বিশ্বাসের আত্মীয় পরিজনরাও বিশ্বাস করে পবিত্র করে নির্দেশেই দীপক বিশ্বাসকে মরণ আঘাত করা হয়েছিল। দর্শক বন্ধুরা, পাগলা কুকুরের মতোই নৃশংসভাবে 1993 সালে 7 এপ্রিল খুন করা হয়েছিল বণিক্য চৌমুহনীর গ্রাম প্রধান অতীশ চৌধুরীকে। এর 10 বছর পর একই কায়দায় খুন করা হয়েছে দীপক বিশ্বাসকে। দুটো খুনের ঘটনায় ছিল নৃশংসতায় ভরপুর। এই দুটি খুনের ঘটনায় এখনো পর্যন্ত বিচার পাননি খুন হওয়া দুই পরিবারের সদস্যরা। অবশ্য এখানে বলা যায়, বাম আমলে ঘটে যাওয়া কোনো খুনের ঘটনায় খুন হওয়া পরিবারের কেউ বিচার পাননি এই খয়েরপুরে। আর প্রতিটা খুনের ঘটনা এবং মামলা পবিত্র করের মাফিয়াগিরির কারণেই ধামাচাপা পড়েছে বলে সূত্রের খবর। তবে দীপক বিশ্বাসের খুনের পর কিছুটা নড়েচড়ে বসেছিল কংগ্রেস দল। কয়েক হাজার লোক হাসপাতাল থেকে মিছিল করে দীপক বিশ্বাসকে খয়েরপুর বণিক্য চৌমুহনীতে নিয়ে এসেছিল। এই মিছিলে ছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, রতনলাল নাথ, সুদীপ রায় বর্মন, দীপক নাগ সহ অন্যান্য নেতারা। নিজেদের কাঁধে বয়ে এই নেতারা দীপক বিশ্বাসের মৃতদেহ নিয়ে গিয়েছিলেন শ্মশানে এবং শবদাহ সৎকর্মে অংশ নিয়েছিলেন। দীপক বিশ্বাসের মৃত্যুর পরেই বণিক্য চৌমুহনী এলাকায় নেমে আসে চাপা আতঙ্ক। সন্ধ্যার পর থেকে সাধারণ মানুষজন ঘর থেকে বের হওয়ার সাহস দেখাতেন না। ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু সেখানেও ছিল তৎকালীন বাম বিধায়ক পবিত্র করে রক্তচক্ষুর ভ্রুকুটি। জানা গেছে, যে সময় দীপক বিশ্বাসের ছেলে থানায় মামলা করতে গিয়েছিলেন, সে সময় তার পেছনে ধাওয়া করেছিল পবিত্র করের ঠেঙ্গারে বাহিনী। ফলে ভয়ে থাকাতে পুলিশ অফিসারের সাথে ঠিকভাবে কথা বলতে পারেননি দীপক বিশ্বাসের ছেলে। অভিযোগ, এই মামলা দায়েরের পর পুলিশ তদন্তের নামে ভরং দেখিয়েছে। সূত্রের খবর, 6 দিন ধরে দীপক বিশ্বাসের খুনের জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে, কিন্তু তাদের ধরার ব্যাপারে কোনো ধরনের তৎপরতা দেখায়নি পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে দিয়ে এই ঠেঙ্গারে বাহিনীর খুনিরা ঘোরাফেরা করত, পুলিশ দেখেও না দেখার ভান করত। আর তৎকালীন বিধায়ক পবিত্র করে নির্দেশেই পুলিশ অভিযুক্তদের নিরাপদে পালাবার সুযোগ করে দিয়েছিল বলে দাবি অনেকেরই। 6 দিন ধরে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বণিক্য চৌমুহনী এলাকায়। এরপরই ফের তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, রতনলাল নাথ, সুদীপ রায় বর্মন, দীপক নাগ সহ অন্যান্য কংগ্রেস নেতারা আগরতলা পূর্ব থানায় ডেপুটেশন দেয় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য। তদানীন্তন সেন্ট্রাল ডিএসপি নিত্যানন্দ বিশ্বাস এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আশ্বাস দিয়েছিলেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। ডেপুটেশনের পর পুলিশ গ্রেপ্তার করে সুমন ভৌমিক এবং দীপক দে নামে 2 অভিযুক্তকে দুর্গা চৌধুরী পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বাস এইটুকুই ছিল পুলিশের কর্তব্য। দীপক বিশ্বাসের মরদেহ যে কংগ্রেস নেতারা কাঁধে বয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়েছিলেন, খুব তাড়াতাড়ি তারাও ভুলে গিয়েছিলেন দীপক বিশ্বাসের খুনের বিষয়টি। এই ছিল তৎকালীন কংগ্রেস নেতাদের দায়িত্ববোধ। যে দলের জন্য দীপক বিশ্বাস খুন হয়েছেন, কিছুদিন যেতে না যেতেই সেই দলের নেতারা ভুলে গেলেন দীপক বিশ্বাসকে এবং তার অসহায় পরিবারের সদস্যদের। দীপক বিশ্বাসের স্ত্রী পুত্ররা মামলা চালাবার জন্য হিমশিম খাচ্ছিলেন। তখন কংগ্রেস দল থেকে তাদেরকে 10 টাকাও সাহায্য করা হয়নি, এমনটাই জানিয়েছেন শহীদ দীপক বিশ্বাসের স্ত্রী। থানাতে কি যাবো, থানার তনে লোক আইছিল, আইসে আইয়া তারা লেখা থেকে নিছে। এরপরে থানা আমার ছেলেরে নিছে পরে চতুর্দিক দা বাইক সাইক লইয়া মাফিয়ারা এইরকম ভাবে হের দিকে চাই দিছে। হের ডরে মানে সাক্ষী দিতে মানে কিছু করতে পারছে না। কইছে কিছু কইছে। আমি কইছি আমারে নিলি না, আমি সব কইতে, আমি তো সবাই দেখছি এই পোলাহান দিয়ে আমি কিছু দেখছি। এই পোলাহানে আইস মস্তা নইয়া এই কাকু ডাকতো আর নিজেরা এই হেরাই আমার নিজের। আপনার
25 নভেম্বর 2003। তখন তো ইলেকশনের কিছু নাই। তখন বাবা 11টা বাজে দুপুরে উঠানের মধ্যে বই আসিল, পেপার পড়তেছিল। আর মা কইতেছে যে আয়া দর্শন ভাত খেয়ে যাও। তো মা বাবা উঠটা ভাত খাইতে যাইব, হঠাৎ চাইয়া দেখে যে অনেক লোক আমাদের বাড়ির পিছনে দাও টাও, তারা তখন সিপিএমের মাফিয়া হিসেবে পরিচিত তারা আসিল। তারপরে যখন ডান দিকে দৌড়ছে তখন এই দিকে যায় দেখা 4-5 জন দাঁড়া রয়েছে, বা দিকে 4-5 জন দাঁড়া রয়েছে, যেদিকে যায় এই বাড়িতে চারিদিকে ঘেরাও করা ছিল বাড়ি। তারপরে বাবা বাইরে রাস্তার দিকে বাইরে দৌড়ায় সামনে দিয়ে গেল। তো আমরা পরে পিছনে আমরা তো যাইতে পারছি না, সবাই চারিদিকে ছুটে গেছি। তখন কিছুক্ষণ পরে দেখা গেল যে আমরা আবার চিল্লাচিল্লি করে, তারা যখন গেল পুলিশ টুলিশ আইলো, চিল্লাচিল্লি করে গেলাম 2টা-2:30টার দিকে। তখন লাশ পাওয়া গেছে আর কি, মাইরা ফেলাই দেয়, বাবারে মাইরা ফেলাই দিয়ে গেছে। এটা বাড়ির থেকে প্রায় 500 মিটার দূরে হইব, মানে যতটুকু পর্যন্ত দৌড়াই গেছিল আর কি। তারপরে আর দৌড়ে যেতে পারেন। বন্দুক, শাবল, সিপিএমের এমন ছিল পবিত্র ঘর, লোকগুলি আইছিল, আক্রমণ করছে। কিন্তু কত হয়েছে আমাদের কংগ্রেসের এমএলএ ছিল রতন ঘোষ ছিল। পরে আমরা কংগ্রেসের নেতৃত্বে আইসি আর কি। হ্যাঁ, তখন 500 মিটার দূরে তখন তো সবাই চিল্লাচিল্লি করতে লাগলো, বাইরের সব আমরা সবাই গেল, চিল্লাচিল্লি করতে লাগলো, বাবা কই গেছে, কেউ পাওয়া যাইতেছে না। পরে পুলিশ আইলো, একবার দেখলো পাওয়া গেছে না, দ্বিতীয়বার আরও পুলিশ বেশি করে আইলো। তখন গিয়া দেখলো একটা জুপের মধ্যে মানে কূপ দিয়ে ফেলাই রাখছে আর কি। সারা শরীরে দাওয়ের লাঠির দাগ ছিল, মাথার মধ্যে একটা কূপ। হ্যাঁ, থানায় কেস করা হয়েছিল, থানায় যাওয়া হয়েছে। পরে তারা তো ইনভেস্টিগেশন করে বাইর করে, যেহেতু আমরা তখন আমাদের জীবন জীবিকা নিয়েই মানে মারাত্মক অবস্থায় আসলাম, আমরা কীভাবে কী করুম তাও বুঝতে পাইতে আসলাম না। তখন দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করিয়া আপনারা দেখেন যে কী করা যায়। কিন্তু প্রথম তো আমরা সবের নাম কইতেও ভয় পাইছিল। পরবর্তী সময় আমরা গিয়া থানার মধ্যে গিয়া কয়েকজনের নাম করা হয়েছিল, কিন্তু ওইসব নাম টাম তো আর আইসে না, কিচ্ছু হয়েছে না। আমরা কিছু দীপক বিশ্বাস খুনের ঘটনার পর শহীদের স্ত্রী তার পুত্রকে নিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। অর্থনৈতিক বিপর্যয় সহ সামাজিক নিরাপত্তার অভাবে ভুগছিলেন তিনি। তৎকালীন কংগ্রেস নেতাদের কাছে গিয়ে এই কথাগুলো বলার পর কংগ্রেস দলের পক্ষ থেকে শুধু তাদেরকে একটা কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সে সময় শহীদ দীপক বিশ্বাসের বড় ছেলে দিন মজুরি করে সংসার প্রতিপালন করার গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছিলেন। এই বিপর্যস্ত অবস্থায় দীপক বিশ্বাসের ছেলেরা মেধাবী হওয়ার পরেও ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তাদের হয়নি কোনো ধরনের চাকরি। 2003 সালের পর কেটে গেছে 17 বছর, কিন্তু এখনো 25শে নভেম্বরের সেই দুর্বিষহ ঘটনার কথা বলতে পারেন না দীপক বিশ্বাসের পরিবারের সদস্যরা। এখনো জননেতা দীপক বিশ্বাসের খুনের বিচার পায়নি তার পরিবার। সে সময় বিরোজিৎ সিনহা, রতন নাথ, সুদীপ রায় বর্মন সব সময় এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেও এই আশ্বাসই তারা এখনো পর্যন্ত দীপক বিশ্বাসের পরিবারের সদস্যদের সুবিচার পাইয়ে দেবার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। হায়রে রাজনীতি! দীপক বিশ্বাসের পরিবার এখনো সুবিচার পাওয়ার প্রত্যাশা এই মামলাটি রিওপেন করার জন্য বারবার তদবির করেছেন। সমস্ত নথি নিয়ে আইনমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, কোনো লাভ হয়নি। আইনমন্ত্রী রতনলাল নাথ একদিন দীপক বিশ্বাস খুন হওয়ার পর তার শবদেহ কাঁধে নিয়ে শ্মশান ঘাটে গিয়েছিলেন, মিছিলে হেঁটেছিলেন। রাজনৈতিক ক্ষমতার হাত বদল হওয়ার পর ইচ্ছে করলেই তিনি পারতেন মামলাটি রিওপেন করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে, কিন্তু নিশ্চুপ তিনি। দীপক বিশ্বাসের খুনিরা এখনো মুক্ত হওয়ায় মহানন্দে মহাবিত্তশালী হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর সৎ দীপক বিশ্বাসের পরিবার আজ পর্যন্ত আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারেনি। কবে তাদের অবস্থার পরিবর্তন হবে তারা নিজেরাও জানে না, আর আদৌ তাদের অবস্থার পরিবর্তন হবে কিনা সে ব্যাপারও রয়েছে তাদের সন্দেহ। একের পর এক খুনের ঘটনায় রক্তস্নাত হয়েছে খয়েরপুরের ভূমি। পবিত্র করের ঠেঙ্গারে বাহিনীর হাতে যতগুলি খুন হয়েছে সেই সব খুনের একটিরও বিচার হয়নি। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে
অপরাধের নাটের গুরু এখনো বহাল তবিয়তে নিজের রাজনৈতিক কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনায় মশগুল। কিন্তু প্রতিবাদী কণ্ঠ কখনো থেমে যায় না, সেটা ভুলে গেছে নাটের গুরু। তাই তার প্রত্যেকটি অপরাধের মৌচাকে ঢিল পড়তেই নাটের গুরুর ভেতরের শয়তান ছটফট করতে শুরু করেছে। ভয়ে সে আত্মরক্ষার পথ খুঁজছে। তাই সার্চ ইন্ডিয়া টিএনএনকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে অপরাধীরা। নাটের গুরুর নির্দেশেই সেটা হচ্ছে, কিন্তু সার্চ ইন্ডিয়া টিএনএন কখনো ভয় পেয়ে কাজ করে না। আমাদের যারা গলা কাটার হুমকি দিচ্ছে তারা অবশ্যই ঢুকবে গারদে, সে ব্যবস্থাও হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, খয়েরপুরের পবিত্র মাটিকে আমরা আবার স্বর্গোদ্যান বানাবো, এই আমাদের অঙ্গীকার। দর্শক বন্ধুরা, পঞ্চম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আগামী পর্ব দেখতে চোখ রাখবেন